নমস্কার, আমি সঞ্জয়। বেসিক কম্পিউটার ট্রেনিংয়ের আজ চতুর্থ দিনে আপনাদের স্বাগত। আজকে আমরা ইলেকট্রিক্যাল সেফটি অ্যান্ড প্রিকশন এবং পার্টস অফ কম্পিউটার এই দুটো টপিক আমরা দেখব। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি পার্টস অফ কম্পিউটার, অর্থাৎ একটা কম্পিউটার বলতে আমরা কি বুঝি। আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি। আজকে আমরা একটু ডিটেলসে পার্টসগুলো সম্বন্ধে আলোচনা করে নেব, ঠিক আছে? তো প্রথমেই কম্পিউটার বলতে মোটামুটি আমাদের যেটুকু ধারণা ক্লিয়ার হয়ে গেছে সেটা হচ্ছে, একটা কম্পিউটার বলতে আমরা একটা সিস্টেম ইউনিট, একটা মনিটর, একটা কিবোর্ড, একটা মাউস, এই মিনিমাম চারটে জিনিস আমার লাগবে, যেটা আগের দিনও বলেছিলাম, আগেও বলেছি। তাহলে এই চারটে মিলে হচ্ছে আমার একটা কম্পিউটার। ওকে, এছাড়া আমরা যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে প্রিন্টার এর সঙ্গে অ্যাড করতে পারি। আর যদি আমরা গান শুনি তো অডিওর জন্য আমরা স্পিকার লাগাতে পারি বা হেডসেট আমরাও লাগাতে পারি, ঠিক আছে? তো বেসিক্যালি ও দুটো তো আলাদা জিনিস রয়েই গেল। তো মেন হচ্ছে এই চারটে জিনিস। তো আমরা মনিটর, কিবোর্ড, মাউস বাইর থেকে দেখতে পাচ্ছি এবং সিস্টেম ইউনিট বাইর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু এই সিস্টেম ইউনিটের ভেতরে কি আছে তার ডিটেলস আজকে আমরা জানবো, ঠিক আছে? বা সেগুলোর কি কাজ না কাজ একবার ছোট করে জেনে নেব। তো চলুন, প্রথমে এই যে সিস্টেম ইউনিট আমরা যেটা দেখতে পাই, এটা অ্যাকচুয়ালি কে বলা হয় ক্যাবিনেট। ক্যাবিনেট মিন্স জাস্ট একটা খোলা কভার যেটাকে বলি আমরা। তো এর মধ্যে সমস্ত পার্টসগুলো আমরা ফিট করি বা অ্যাসেম্বল করি, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি অ্যাসেম্বলিং করি। তো এই ক্যাবিনেটের মধ্যে এই যেমন এই জায়গাটা দেখানো আছে, এই দু সাইডে দুটো ঢাকনা আছে। আমরা এখানে এক সাইডে ঢাকনা খুলে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। প্রথম হচ্ছে পাওয়ার সেকশন, যেটা আমরা ক্যাবিনেটের সঙ্গে ফিট করি। এসএমপিএস, সুইচ বোর্ড পাওয়ার সাপ্লাই। এর কাজ কি? এর কাজ আমরা এই যে এসি লাইনের এসি কারেন্ট এখানে ইনপুট দিই, এ হচ্ছে এসি থেকে ডিসিতে করে, ডিসিতে কনভার্ট করে। এসএমপিএস এর কাজই হচ্ছে এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে কনভার্ট করা, এসি লাইন থেকে ডিসি লাইন কনভার্ট করা। এইবার এই পার্টসটা প্রথমে এর সঙ্গে ফিটিংস হয়ে যায়, এবং ফিটিংস হয়ে যাওয়ার পর কীরকম দেখতে লাগে, আমরা যখন কম্পিউটারের কানেক্টার ব্যাক সাইডে তো সিস্টেম ইউনিট পড়েছি, জাস্ট এই জায়গাটা, এই যে পাওয়ার সাপ্লাই, তো কুলিং ফ্যান আর পাওয়ার কানেক্টার, ঠিক পেছনে আমরা ঠিক এইভাবে দেখতে পাই যখন ফিটিংস হয়ে যায় এবং পাওয়ার কানেক্টারটা এই জায়গায় চলে আসে। তো এটা অ্যাকচুয়ালি এসএমপিএস, ঠিক আছে? বুঝতে পারলাম? তো এসএমপিএস বোঝা গেল। এবং এখানে আমরা ইনপুট করি, আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কানেক্টার। এই কানেক্টারগুলো কোথায় লাগে না, এই মাদারবোর্ডের মধ্যে কানেকশান দেওয়া হয়, বা আরও জিনিস আছে সেখানে কানেকশানগুলো দেওয়া হয়, ড্রাইভে কানেকশান দেয়। তো সিস্টেম ইউনিটের মধ্যে যেখানে যেখানে পাওয়ার লাগে, তো টোটাল পাওয়ার সাপ্লাই কে দেয় না, এসএমপিএস। এই এসএমপিএস এর দায়িত্ব হচ্ছে সমস্ত জায়গায় পাওয়ার সাপ্লাই করা সিস্টেম ইউনিটের। আর ইনপুট নেয় এসি, আউটপুট দেয় ডিসি। ক্লিয়ার? ওকে। তো এখানে এই 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 জায়গাটা হচ্ছে, এই যে এখানে এসএমপিএসটা ফিটিংস রয়েছে। ওকে, এবার তারপরে হচ্ছে মেন পার্ট যেটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডের কি কি পার্টস রয়েছে? এই দিকটা হচ্ছে ব্যাক প্যানেল, মানে সমস্ত পোর্ট দেখতে পাচ্ছেন, সমস্ত পোর্টগুলো রয়েছে। এই পোর্টগুলো যখন আমরা ক্যাবিনেটে ফিট করে দিলে কোথায় থাকে না, একদম এই পেছন দিকে আমরা এই পোর্টগুলো দেখতে পাই। এই পোর্টগুলো যা দেখছেন সবই হচ্ছে মাদারবোর্ডের কানেক্টার, ঠিক আছে না? সব মাদারবোর্ডের কানেক্টারগুলোই ক্যাবিনেটের পেছন দিকে বের করানো থাকে, যাতে করে আমরা বিভিন্ন পেরিফেরালগুলো কানেক্ট করতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে অডিও পোর্ট, এখানে ইউএসবি যা যা আছে, এখানে হচ্ছে মনিটর, হ্যাঁ, PS2 এগুলো রয়েছে। এগুলো জাস্ট মাদারবোর্ডে কানেক্ট হয়ে বেরিয়ে চলে যায়। আর ভেতর দিকে কি থাকে না, এইটা হচ্ছে সিপিইউ সকেট, অর্থাৎ মাদারবোর্ডে সিপিইউ সকেট থাকে, র্যাম সকেট থাকে, যেখানে আমরা এই সিপিইউ সকেটে আমরা প্রসেসর ইনপুট করব, মানে বসাবো, এখানে বসিয়ে তার উপরে প্রসেসর প্রচণ্ড গরম হয় কাজের সময়, তার উপরে কুলিং ফ্যানটা আমরা বসিয়ে দিই। তাই আমরা যখন কখনও কম্পিউটার যদি ঢাকনা খুলে দেখি, আমরা প্রসেসরটা সরাসরি দেখতে পাই না, তার উপরে একটা কুলিং ফ্যান থাকে, তো আমরা ফ্যানটাকে দেখতে পাই। তো ফ্যানটার নিচেই প্রসেসর থাকে। এর প্রসেসর বিভিন্ন ধরনের হয়, P4 থেকে ডুয়েল কোর, কোর টু ডুও, কোর i3, কোর i5, কোর i7, তো বিভিন্ন ধরনের প্রসেসর আছে, ঠিক আছে? তো যে প্রসেসরে যত হাই স্পিড সেই মাদারবোর্ডের বা সেই কম্পিউটারের
স্পিড বেশি হয় এবং তার সঙ্গে আরও অন্যান্য জিনিস থাকে এবং সব প্রসেসর সব মাদারবোর্ডে ফিট হয় না, তাই মাদারবোর্ডের সঙ্গে প্রসেসরের একটা ম্যাচিং কম্বিনেশন থাকে। তো সেই অনুযায়ী আমাদের প্রসেসর মাদারবোর্ডে ফিটিংস করতে হয় বা লাগাতে হয়। প্রথম হয়ে গেল, তাহলে প্রসেসর আমরা ফিট করে নিলাম। তাহলে মাদারবোর্ডে কি ফিট করলাম? প্রসেসর, তার উপরে কুলিং ফ্যান হয়ে গেল একটা সেকশন। আর একটা সেকশন যেটা র্যাম, এই যে এইখানে র্যাম, এই ধরনের র্যামগুলো হয়। র্যাম বিভিন্ন ধরনের হয়, DDR1, DDR2, DDR3, DDR4। এখন মার্কেটে DDR3 এবং DDR4 খুব অ্যাভেলেবল বা মাদারবোর্ডগুলোতে চলছে। তো DDR3 র্যাম বা DDR4 র্যাম মাদারবোর্ডের বিভিন্ন কম্বিনেশন অনুযায়ী পাওয়া যায়। আবারও বলছি, সব র্যাম সব মাদারবোর্ডে লাগে না, তো মাদারবোর্ডের ভাগ অনুযায়ী বিভিন্ন প্রকারের র্যাম লাগে। তো নতুন এখন যখন আপনি বোর্ড কিনতে যাবেন, DDR3 এবং DDR4 র্যাম পাবেন, র্যামের কম্প্যাটেবল বোর্ড পাবেন। আর পুরনো যদি বোর্ড আপনার থেকে থাকে, সেখানে হয়তো র্যাম DDR2 র্যাম আপনার কানেক্ট হতে পারে। তো যাই হোক, তাহলে আমরা কি দেখলাম যে প্রসেসর কানেক্ট হলো আর র্যাম, আমরা এখানে র্যাম স্লটে র্যাম বসিয়ে দেবো। তাহলে প্রসেসর বসিয়ে দিলাম আর র্যাম বসিয়ে দিলাম, দুটো কাজ হয়ে গেল। এইবার এইখানে মাদারবোর্ডের জন্য দুটো পাওয়ার কানেকশন থাকে। এটা হচ্ছে এইখানে একটা 24 পিনের কানেকশন থাকে, এখানে একটা 4 পিনের কানেকশন থাকে। তো SMPS থেকে সরাসরি একটা 24 পিনের কানেক্টর থাকে মাদারবোর্ডে পাওয়ার দেওয়ার জন্য, এখানে আমরা দিয়ে দেবো। আর 4 পিনের কানেক্টর এখানে একটা দিয়ে দেবো। এটা বেসিক্যালি পুরো মাদারবোর্ডের জন্য এই সেকশনটা ইউজ করা হয়, আর শুধুমাত্র প্রসেসরের পাওয়ার দেওয়ার জন্য এই সেকশনটা আমরা ইউজ করে থাকি বা মাদারবোর্ড কোম্পানিরা ইউজ করে থাকে। আমরা করে থাকি না, মাদারবোর্ড কোম্পানি রেডি করে থাকে, আমরা জাস্ট শুধু কানেক্ট করি। ঠিক আছে, কানেক্ট না করলে হবে না। তাহলে এই দুটো জায়গাতে আমরা SMPS এর পাওয়ার কানেকশন দিয়ে দিলাম, এখানে CPU বা প্রসেসর বসিয়ে দিলাম, এখানে র্যাম বসিয়ে দিলাম, হয়ে গেল। এই অবস্থায় আমরা ক্যাবিনেটের মধ্যে এটাকে ফিট করে দেবো। ঠিক আছে, এখানে 4টে স্ক্রু দিয়ে এখানে এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিলে এই কানেক্টর সেকশনটা পেছন দিকে, ক্যাবিনেটের পেছন দিকে বেরিয়ে যাবে। ওকে, এইবার আমরা কি ফিট করব? এইবার রয়ে গেল আমাদের হার্ড ডিস্ক আর DVD রম। হার্ড ডিস্ক আর DVD রম আমাদের কানেক্ট করতে হবে এই ক্যাবিনেটের ভেতর দিয়ে। তো DVD রম কানেক্ট করে এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা খুলে দেওয়া হয়। এইগুলো ফোল্ডিং ঢাকনা, মানে পেছন থেকে এরকম টকা মারলেই ও ঢাকনাটা খুলে আসে, ফোল্ডিং ঢাকনা। ঠিক আছে, তারপর আমরা DVD র্যামটাকে ওপর থেকে ভেতর দিকে ঠেলে দিই এবং কানেক্ট হয়ে যায়। কিন্তু কানেকশানটা, ওর যে কানেকশানটা, সেটা কিন্তু এই ভেতর থেকেই হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন SATA পোর্ট, 4টে SATA পোর্ট আছে। তো এখানে SATA DVD, এখন আগে পাটা পাওয়া যেত, এখন সমস্ত SATA। ঠিক আছে, এগুলো কানেক্টরের নাম অনুযায়ী পাটা SATA হয়, বাট এখন যা আছে এখানে SATA কানেক্টর। তো DVD রমের দুটো কানেকশন হয়, একটা পাওয়ার কানেকশন আর একটা ডেটা কানেকশন। তো একটা হচ্ছে পাওয়ার, SMPS থেকে পাওয়ার কানেকশন চলে যাবে, আর একটা ডেটা কানেকশন, এই SATA কানেকশন আমাদের এখান থেকে মাদারবোর্ডে চলে আসবে। ঠিক অ্যাজ ইট ইজ হার্ড ডিস্কেরও একই কানেকশন। এখানে একটা হচ্ছে পাওয়ার কানেকশন আর একটা হচ্ছে SATAর ডেটা কানেকশন। তো এই হার্ড ডিস্কটা ভেতর দিকে, এখানে হার্ড ডিস্কের লাগানোর এই যে র্যাক আছে, এখানে আমি এই র্যাকে জাস্ট পুশ করে দেবো, পুশ করে এখানে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো এবং DVDটাও এখানে ঢুকিয়ে ভেতরে কানেক্ট করে পুশ করে এখানে স্ক্রু দিয়ে কানেক্ট করে দেবো, ব্যাস হয়ে গেল। তারপর আমরা কি করছি না, হার্ড ডিস্কের ক্ষেত্রেও একটাই, এখানে 4টে পোর্টের মধ্যে যে কোনো একটা পোর্ট ইউজ করে নেবো, আবার এর ক্ষেত্রেও একটা পোর্ট ইউজ করে নেবো। তাহলে প্রত্যেকটার জন্য সেপারেট সেপারেট কানেক্টর আমরা ডেটা কানেক্টর SATA কেবল ইউজ করব। আর এর 4 পিন এবং এরও 4 পিনের SATA কানেক্টরগুলো 7 পিনের হচ্ছে আমাদের পাওয়ার কানেক্টর দিয়ে কানেক্ট করে দেবো। তাহলে আমাদের SATA কানেক্টর হার্ড ডিস্কের জন্যও দিয়ে দিলাম এবং DVD রমের জন্যও দিয়ে দিলাম, আর ডেটা কেবলও দিয়ে দিলাম। তাহলে SATA পাওয়ার কানেক্টর আলাদা হয় আর পাটা পাওয়ার কানেক্টরও আলাদা হয়। তো এক্ষেত্রে SATA পাওয়ার কানেক্টর লাগবে, এর ক্ষেত্রেও SATA পাওয়ার কানেক্টর লাগবে এবং এই SMPS-এ সেই ধরনের কানেক্টর সব থাকে। তো অতএব আমাদের কানেকশানগুলো হয়ে গেল। তাহলে আমাদের আর কিছু কানেকশন করার নেই। এই অবস্থায় এবারে কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম ইনস্টল করা, সেগুলো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ, কিন্তু হার্ডওয়্যার ডিভাইসের এইটুকুই থাকে, আর বিশেষ কিচ্ছু থাকে না এই সিস্টেম ইউনিটের ভেতরে। ঠিক আছে, এই সিস্টেম ইউনিটের ভেতরে এইগুলোই থাকে। তো বাইরে থেকে আমরা কি দেখতে পাই? SMPS-টা দেখতে পাই আর মাদারবোর্ডের কানেক্টটা দেখতে পাই। আর কম্পিউটারের সামনে থেকে আমরা DVD রমের যে কানেকশানটা দেখতে পাই, সেখানে জাস্ট যেটা বললাম, ইজেক্ট বাটন প্রেস করলে ঢাকনাটা খুলে বেরিয়ে আসে, আবার CD বা DVD দিয়ে আবার ইজেক্ট করলে ভেতর দিকে চলে যায়।
তাহলে আমরা বাইরে থেকে ডিভিডিটাও দেখতে পাই, শুধু দেখতে পাই না হার্ড ডিস্কটা, আর র্যাম সিপিইউ দেখতে পাই না, আর মাদারবোর্ডে তো কানেক্টটা দেখতে পাই, মাদারবোর্ডে পুরোটা দেখতে পাই না। ঠিক আছে, তো এইভাবে আমাদের সিস্টেম ইউনিটের বিভিন্ন পার্টস বা একটা কম্পিউটারের বিভিন্ন পার্টস। তাহলে একটা কম্পিউটার তৈরি করতে গেলে কী কী লাগে না, একটা ক্যাবিনেট, একটা এসএমপিএস, একটা মাদারবোর্ড, মাদারবোর্ডের সঙ্গে প্রসেসর, কুলিং ফ্যান, এদিকে হার্ড ডিস্ক আর ডিভিডি রম, আর এদিকে তো র্যাম, আর এদিকে ইনপুটের কিবোর্ড, মাউস, আর দেখার জন্য মনিটর। ব্যাস এই কটা পার্টস হলেই আমার একটা কম্পিউটার রেডি হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? তো পরবর্তীকালে আমরা যখন পরবর্তীকালে আমাদের টপিক রয়েছে, কিবোর্ড টপিক রয়েছে, মাউস টপিক রয়েছে, তখন আমরা কিবোর্ডের ডিটেলসে যাব আর মাউসের ডিটেলসে যাব। আজকে আমাদের টপিক যেটা ছিল যে একটা কম্পিউটারের পার্টস কী কী থাকে, সেই পার্টসগুলোর সম্বন্ধে আমাদের একটু আইডেন্টিফিকেশন করার ছিল, বা দেখতে কেমন বা কী হিসাবে। তাই এখানে যেটা বললাম যে র্যাম আরেকটু ডিটেলসে বলে দিই। তাহলে র্যামের আমি ভাগগুলো কি বললাম, DDR1, DDR2, DDR3, DDR4। ঠিক আছে, এর আগে ছিল SD র্যাম বা EDO র্যাম, তো এইগুলো এখন মার্কেটে নেই। তো এই মুহূর্তে DDR2, DDR3, DDR4 অ্যাভেলেবেল পাওয়া যায়। এইগুলো আবার বিভিন্ন সাইজের হয়। ধরুন একটা র্যাম কিনলাম আমি 2GB, 4GB, 8GB, যে কোনো এইরকম সাইজের র্যাম মার্কেটে অ্যাভেলেবেল। এখন DDR4 যেগুলো 4GB, 8GB অ্যাভেলেবেল, বা DDR2গুলো হচ্ছে 2GB, 4GB, সবই মার্কেটে এখন অ্যাভেলেবেল। তো বাট যত হায়ার রেঞ্জে যাচ্ছে তত স্টার্টিং রেঞ্জ হাই হয়ে যাচ্ছে। আগে আমরা DDR2 2GB মানে অনেক ভাবতাম যে ঠিক আছে এনাফ, কিন্তু এখন 4GB, 8GB যেন কিছু মনে হচ্ছে না। তো স্ট্যান্ডার্ড মোটামুটি একটা কম্পিউটারে 4GB র্যাম মানে একদম স্ট্যান্ডার্ড র্যাম। আর এই মুহূর্তে যা সিচুয়েশন, সেখানে কোর i3, কোর i7, কোর i3 হচ্ছে একদম স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এবার কোর i7 একটু হাইফাই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। বাট ডুয়েল কোর বা কোর 2 ডিওতেও আমাদের নর্মাল অফিসিয়াল কাজ খুব ভালোভাবেই করা যায়, কোনো অসুবিধা নেই। কোর i3 হচ্ছে স্ট্যান্ডার্ড একদম, আর কোর i7 একটু যথেষ্ট হাই রেঞ্জের কনফিগারেশন হয়ে যায়। তো আমরা যখন কম্পিউটার কনফিগারেশন জানবো, কম্পিউটার কনফিগারেশন মানে হচ্ছে আমার কম্পিউটারে কি কি পার্টস এবং তার কি স্পেসিফিকেশন সেটাই আমরা জানি। মানে ধরুন আপনার কি প্রসেসর রয়েছে, না আমার কোর i3 রয়েছে, ওকে। আচ্ছা, আপনার কি র্যাম রয়েছে, না আমার DDR3 র্যাম রয়েছে, কত জিবি, না 4GB, হয়ে গেল। এবার হচ্ছে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক হচ্ছে কি কোম্পানির, আর এটা হচ্ছে কত জিবি হার্ড ডিস্ক, না ধরুন কতগুলো পপুলার কোম্পানি হচ্ছে সিগেট, ওয়েস্টার্ন ডিজিটাল, হিটাচি, এগুলো হচ্ছে আমাদের হার্ড ডিস্কগুলোর কোম্পানি। আবার পুরোনো দিনের যদি একটু হার্ড ডিস্ক হয়, যেটা পুরোনো মেশিনে, সেখানে পাটা হার্ড ডিস্ক হয়। বাট নতুন সমস্ত হার্ড ডিস্ক সব সাটা, পাটা এখন আর পাওয়া যায় না। তো পাটা না সাটা, তো সাটা হলে কত জিবি, না 500GB, 1TB, 2TB, 4TB, বিভিন্ন সাইজের হার্ড ডিস্ক পাওয়া যায় মার্কেটে। এখন 1TB একদম নর্মাল স্ট্যান্ডার্ড। তো যে কোনো মেশিনে এখন দেখবেন যে 1TBর হার্ড ডিস্ক লাগানো আছে, বা একটু পুরনো হলে 500GB। তো 500GB বা 1TB একদম স্ট্যান্ডার্ড হার্ড ডিস্ক, আরামসে আমরা কাজ করতে পারি। তো এই যে জিনিসগুলো আমরা জানছি, দ্যাট ইজ কম্পিউটার স্পেসিফিকেশন, এইগুলোই কম্পিউটার স্পেসিফিকেশন। তো আমরা যখন ডিটেলসে যাবো আরেকটু ডিটেলসে যাব। তো পরবর্তীকালে যেটা বললাম, কিবোর্ড মাউস নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। আচ্ছা, মনিটর বলতে আমরা যেটা ডিসপ্লে ইউনিট, তো মনিটর সাধারণত দু রকম, একটা CRT মনিটর আর একটা TFT মনিটর। তো এখন CRT মনিটর বলতে আগেকার দিনে যেমন বক্স টিভি, বড় টিভির মতো যে মনিটরগুলো পেতাম সেগুলো CRT, ক্যাথোড রে টিউব। তো ওইগুলো এখন আর চলে না, মার্কেট থেকে উঠে গেছে। এখন সব TFT মনিটর, পাতলা। তো LCD LED বিভিন্ন ক্যাটাগরি পাওয়া যায়। তো আপনার যেরকম রেঞ্জ সেই রকম অনুযায়ী আপনি মনিটর চুজ করবেন। আর মনিটরের একটা জিনিস নিশ্চয়ই জানেন, বা টিভি নিশ্চয়ই যারা ইউজ করেন এটা কমন জানে, তো তবুও আমি বলে দিচ্ছি। মনিটরের 15 ইঞ্চি, 17 ইঞ্চি, 19 ইঞ্চি, 21 ইঞ্চি, 22 ইঞ্চি, এই যে বলে থাকি 22 ইঞ্চি মানে আমরা এই হরাইজেন্টাল ভার্টিক্যাল আড়াআড়ি কিন্তু আমরা ওটা মেজার করি না, এই কোনাকুনি ডায়াগোনালি, এই কোণ থেকে এই কোণ যে মাপটা, সেটাই হচ্ছে মনিটর বা টিভি যে মাপ আমরা নিই, 15 ইঞ্চি বলুন, 16 ইঞ্চি বলুন, সেটা হচ্ছে ডায়াগোনাল মাপ। এই কোণ বা এই কোণ, যে কোনো কোণে হচ্ছে একই মাপ, ডায়াগোনাল মাপটা নেওয়া হয়। এক্ষেত্রে সবথেকে বড় ভিউইং অ্যাঙ্গেল বা সবথেকে বড় মাপটা আমরা পাই। আপনি যদি এখান থেকে 16 পান, তো এখান থেকে 16.3 পেয়ে যান, মানে অবশ্যই বড় হবে। তো মাপটা এইভাবেই স্পেসিফিকেশন মনিটরের ক্ষেত্রে ইউজ করে আসছে স্ট্যান্ডার্ড সবাই। তো আমাদেরকেও যখন কোনো মাপ নেবেন, ভাববেন যে এই কোনাকুনি মাপটা হচ্ছে ওই মাপটা বলা হচ্ছে। 18 ইঞ্চি হলে 18 ইঞ্চি, 19 ইঞ্চি 19, 22, সেই যাই হোক, তো এদিকে নয় বা এদিকে নয়, ঠিক আছে। আচ্ছা,
এবার এটাতে গেল আউটপুটের প্রাথমিক আউটপুট। আরেকটা জিনিস জাস্ট জেনে নিচ্ছি একটু প্রিন্টার সম্বন্ধে। তো প্রিন্টার বেসিক্যালি মার্কেটে 3 ধরনের প্রিন্টার পাওয়া যায়। একটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, একটা হচ্ছে লেজার প্রিন্টার, একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তো 3টে প্রিন্টারে কিন্তু 3টার মানে নিজস্বতা রয়েছে, প্রত্যেকটার স্পেসিফিকেশন স্পেশাল কাজ রয়েছে। প্রথম কথা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা নিয়ে বলি। সবাই নিশ্চয়ই রেলের টিকিট কাউন্টারে টিকিট কেটেছেন, সেখানে দেখবেন যে ধরনের প্রিন্টার ইউজ করা হয়, যখনই টিকিটটা কাটে দেখবেন একটা ক্যাঁচ 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 করে আওয়াজ হয়, এবং আপনাকে যে টিকিটটা দেওয়া হয় সেই টিকিটে দেখবেন প্রিন্ট আউটটা ডট 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 আকারেই প্রিন্ট হয়। মানে প্রিন্টিং কোয়ালিটি খুব হাইফাই নয়, বাট প্রিন্টিং বোঝা যায়, কোনো অসুবিধা নেই। তো যেখানে আমরা লো কস্ট প্রিন্টিং করি বা যেখানে বিশেষ করে বিলিং হয়, ধরুন আপনি কোথাও ওষুধ কিনতে গেছেন, দেখবেন এখন সমস্ত ওষুধের মেডিসিন কাউন্টারে যে বিল হয় সেটা দেখবেন ওখানেও ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইউজ করা হয়েছে, ঠিক আছে। বা যেখানে যে কোনো হোলসেল কাউন্টারে যেখানে বিলিং হচ্ছে সেখানে দেখবেন ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ইউজ করা হয়। কেন ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইউজ করা হয় না, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের এমন একটা বৈশিষ্ট্য আছে যেটার কোনো প্রিন্টার নেই। আপনার মনে হলো যে আমি লেজার প্রিন্টার ইউজ করব, লেজার প্রিন্টারে হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রিন্ট দেয়, কিন্তু ওখানে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টিং হয়। তো যে কোনো অফিসিয়াল কাজ কারবার যেখানে হয়, যেখানে অফিসিয়াল পারপাস বা যেখানে ডেস্কটপ পাবলিশিং, যেখানে ডিটিপির কাজ হয়, সেক্ষেত্রে কিন্তু বা সাইবার ক্যাফে এইসব বিভিন্ন জায়গাতে আমরা এই লেজার প্রিন্টার ইউজ করি। লেজার প্রিন্টার শুধুমাত্র আবারও বললাম বেস্ট কোয়ালিটির প্রিন্ট হয়, এবং ওখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে অনলি ব্ল্যাক প্রিন্ট হয়, হোয়াইট পেপারের উপর ব্ল্যাক ইঙ্ক আমরা ইউজ করে থাকি। তো আমি চাইবো যে আমি ভালো কোয়ালিটির প্রিন্ট দেবো, তো ইঙ্কজেট লেজার প্রিন্টার ইউজ করব। কিন্তু লেজার প্রিন্টার বলুন, আর আরেকটা জিনিস বলে দিই, আর ইঙ্কজেট প্রিন্টারটা কি না, ইঙ্কজেট প্রিন্টার হচ্ছে কালার প্রিন্টার। যে কোনো আমরা যখন কালার প্রিন্ট নিতে চাই সরাসরি, যেমন ধরুন এইখানে আমি যে স্ক্রিনটা দেখছি এই স্ক্রিনটার কালার প্রিন্ট নেবো, তাহলে কিন্তু আমাকে ইঙ্কজেট প্রিন্টার দিয়ে প্রিন্ট করলে একদম অ্যাজ ইট ইজ এই কালার চলে আসবে। বা আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই বিভিন্ন ফটো স্টুডিওতে গিয়ে দেখেছেন যে সঙ্গে সঙ্গে 5 মিনিটে ফটো তুলে দিন দাদা, কি পাসপোর্ট ফটো আমার 5 মিনিটে চাই। তো সেখানে কি হয়, আপনাদের ফটো তোলা হয়, তোলার পর কম্পিউটারে প্রসেস করে সঙ্গে সঙ্গে দেখবেন একটা প্রিন্টার দিয়ে আপনাদের প্রিন্ট করে দিয়ে দিল, কালার প্রিন্ট দিয়ে কাটিং করে আপনাকে দিয়ে দিল। তো ওই দিয়ে প্রিন্টারটা ওটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, কালার প্রিন্টার, ঠিক আছে। বা ধরুন আপনি কোনো একটা কিছু কালার প্রিন্ট আপনার চাই, তো সেখানে আপনার কাছে নেই, আপনি দোকানে গেলেন, আপনি ম্যাটারটা নিয়ে গেলেন, প্রিন্ট করে দিল, যেটা দিল ওটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। তো ইঙ্কজেট প্রিন্টার থেকে কালার প্রিন্ট হয়, আর লেজার প্রিন্টার থেকে বেস্ট কোয়ালিটির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হয়, অর্থাৎ শুধুমাত্র ব্ল্যাক ইঙ্ক প্রিন্ট হয়। তাহলে আমি ডট ম্যাট্রিক্স প্রিন্টার আমি কেন ইউজ করব? আমি বলছি আবার সব থেকে বেস্ট কোয়ালিটি প্রিন্ট দেয় লেজার প্রিন্টার, আর কালারের ক্ষেত্রে তো কালার বেস্ট ও দেবেই, কিন্তু সব থেকে খারাপ কোয়ালিটির প্রিন্ট দেয় ডট ম্যাট্রিক্স। তাও আমরা এই প্রিন্টার কেন ইউজ করি না, মনে রাখবেন যেখানে বিলিং হয় বা যেখানে বিলিং হয় দেখবেন সেখানে ডুপ্লিকেট বা ট্রিপ্লিকেট কপি প্রিন্ট হয়। অর্থাৎ সাধারণভাবে যদি আমরা ম্যানুয়ালে বিল আমরা করি, সেখানে কি হয়, একটা বিল আপনি ম্যানুয়াল লিখছেন, দেখবেন যে দোকানে একটা বিল লিখছে, সেই বিলের ওপরে নিচে একটা কার্বন কপি আছে, অর্থাৎ যে বিলটা আপনাকে লিখে দিল তার একটা কপি দোকানদারের কাছে থাকে। অর্থাৎ ওই বিল নাম্বার অনুযায়ী পরবর্তীকালে ধরুন আপনি কোনো মাল রিটার্ন নিতে চাইছেন বা কোনো হিসেব করতে চাইছেন, আপনি বিলটা নিয়ে গেলেন, তো সেই বিলটা দেখে ও বিল নাম্বার দেখে আপনার ওই দিনের বিলের কপিটা খুঁজে পায়, দিয়ে সেখানে আপনার সঙ্গে হিসেব নিকেশ করে। এটা হচ্ছে নর্মাল ব্যাপার। তাহলে যখন কম্পিউটার আমি করবো, ওই ডুপ্লিকেটটা করবো কী করে? আমি কি তাহলে বারবার প্রিন্ট করবো? সাপোজ ধরুন আপনার ভালো করে বোঝার চেষ্টা করুন, ধরুন আপনার 100টা বিল প্রিন্ট হয়েছে, তাহলে 100টা বিল প্রিন্ট করতে যে টাইম লেগেছে, আপনি যদি আরও 100 প্রিন্ট করেন তাহলে আরও 100 ওই মিনিট লাগবে। যদি ধরি যে প্রত্যেকটা বিল যদি 1 মিনিট করে হয়, তাহলে 100 মিনিট আপনার লেগেছে। তাহলে আপনি আবার যখন 100 প্রিন্ট করবেন তাহলে আপনার 200 প্রিন্ট হয়ে যাবে। ধরুন প্রত্যেকটা বিলে 3টে করে কপি চাই, তাহলে আপনার 300 প্রিন্ট লেগে গেল। তাই আর এটা ইঙ্কজেট বা লেজারে কখনোই সম্ভব নয়, প্রত্যেকবারে আপনাকে একটা একটা করেই করতে হবে। কিন্তু একমাত্র ডট ম্যাট্রিক্স প্রিন্টার একসঙ্গে ডুপ্লিকেট ট্রিপ্লিকেট প্রিন্ট করতে পারে, এবং এই ধরনের পেপার পাওয়া যায়। মানে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের পেপারেই একসঙ্গে 3টে পেপার থাকে, তার ওপরের পেপার, নিচে আবার কার্বন পেপার, আবার পেপার, তারপরে আবার কার্বন পেপার, তারপরে আবার পেপার, তারপরে কার্বন পেপার। তো কার্বন পেপারের সিস্টেম কি না, ওপরে যদি আমি একটা জাস্ট পেন্সিল দিয়েও বুলিয়ে দিই, বা কোনো একটা কিছু দিয়ে আমি মানে ধরুন পেন দিয়ে আমি লিখছি কিন্তু পেনে কালি নেই, তাহলে কি হচ্ছে, ওপরেরটা হয়তো লেখা হবে না, কিন্তু যেটাতে কার্বন কপি আছে সেটা তো লেখা হবে, কারণ ওখানে প্রেসার দিলেই লেখা হয়।
অর্থাৎ হ্যামারিং করলেই মানে এখানে ঠুকে কিছু প্রেস করে লিখলেই তার কার্বন কপিতে উঠবে। এবং ডট ম্যাট্রিক্স প্রিন্টার এমনই একটা প্রিন্টার যে শুধুমাত্র হ্যামারিং করে প্রিন্ট করে, ওই জন্য আওয়াজ হয় ক্যাঁচ 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 ক্যাঁচ, মানে ও ঠোকে, ও পেপারের পরে ওর হেড দিয়ে ঠুকে 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 প্রিন্ট করে, যার ফলে কি হয় না ওপরেরটায় রিবন থাকে বলে কালি আসে, আর পেছনের যেগুলো আছে সেগুলো ওই কার্বন কপির জন্য ওখানে ওই হ্যামারিং করার জন্য ডুপ্লিকেট এবং ট্রিপ্লিকেট অটোমেটিক প্রিন্ট হয়ে যায়। অর্থাৎ যখন প্রিন্ট হয় তখন বিলটা কেটে নিল, কেটে তিনটে বের করে নিল, এবং দেখবেন ভালো করে যদি কখনো আপনারা খেয়াল করে থাকেন বা দেখবেন যে ওখানে ভেতরে দুটো কার্বন কপ থাকে, ওইভাবে পেপার পাওয়া যায়। তো শুধু জাস্ট কিনে প্রিন্টারে লাগাতে হয়। যদি আপনি বলেন যে ডুপ্লিকেট পেপার পাবেন, ট্রিপ্লিকেট পেপার পাবেন, যেটা একমাত্র ডট ম্যাট্রিক্স প্রিন্টারের পক্ষেই পসিবল। সেই কারণে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কোনো জবাব নেই, যেখানেই হচ্ছে আপনার বিলিং সেকশন সেখানেই আপনার ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইউজ করা হয়। আর যেখানে অফিসিয়াল পারপাসে আমরা কাজ করি সেখানে লেজার প্রিন্টার ইউজ করি। আর যেখানে আমরা কালার দরকার, সেটা যদি অফিসিয়ালি কালার দরকার হয় তাহলে অফিসেও আমরা কালার প্রিন্টার ইউজ করতে পারি। বাট সাধারণত ওগুলো আমরা যেখানে স্পেশালি যেমন কালার ফটো স্টুডিও বা সাইবার ক্যাফে যেখানে কালার প্রিন্ট ইউজ করা হয় বেশি, সেই সব জায়গায় বা ডিডিপি সেন্টারে সেখানে আমরা ইউজ করে থাকি। তো প্রিন্টারগুলো একবার জাস্ট দেখে নিচ্ছি। এটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের আছে, এটা একটা লেজার প্রিন্টার, ঠিক আছে, এটা একটা লেজার প্রিন্টার। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার একটা ইঙ্কজেট প্রিন্টারের, জাস্ট ওরকম ইঙ্কজেট প্রিন্টার অনেক রকম আছে, মোটামুটি এরকম মডেল। আর এখন নতুন ইঙ্কজেট প্রিন্টারের আপনারা দেখে থাকবেন যে এইরকম একটা ইঙ্ক ট্যাঙ্ক বাইরে থাকে, মানে অ্যাকচুয়ালি এই ইঙ্কজেট প্রিন্টারের কালির দাম অত্যন্ত বেশি এবং এর প্রিন্টিং কস্ট অত্যন্ত হাই হয়ে যায়। তো এখন নতুন যে ধরনের প্রিন্টারগুলো মার্কেটে এসেছে, তো সেখানে প্রিন্টারের দাম একটু বেশি হয়েছে, কিন্তু ইঙ্ক কস্ট অনেক কমে গেছে। তো আপনারা যখন যদি ভবিষ্যতে কোনো দিন মানে যেখানে হিউজ আপনাদের যদি লাগে কালার প্রিন্ট, তো অবশ্যই যখনই আপনারা ইঙ্কজেট প্রিন্টার কিনবেন এই ইঙ্ক ট্যাঙ্ক যেন থাকে এরকম প্রিন্টার কিনবেন। এগুলো মোটামুটি 8-10 হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর লেজার প্রিন্টারগুলো মার্কেটে যেগুলো কাজের একটু স্ট্যান্ডার্ড এগুলোও আপনার 9-10 হাজার টাকা দাম, 9 থেকে 10-11-র মধ্যে আপনি স্ট্যান্ডার্ড লেজার প্রিন্টার পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টারগুলো মোটামুটি এরকম দাম 10-12 হাজারের মতো দাম আছে। আর অনেক প্রিন্টার আছে দেখবেন কম দামি, যেগুলো ধরুন 4,000, 3,000, ওই প্রিন্টারগুলো ওই ইঙ্কজেট প্রিন্টারগুলো কেনার থেকে না কেনাই ভালো। কেন না ওই ইঙ্কজেট প্রিন্টারগুলোতে আপনি নেক্সট টাইম যখন ইঙ্ক কিনতে যাবেন তখন দেখবেন যে 3টে ইঙ্ক, মানে একটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইঙ্ক থাকে, আর একটা হচ্ছে 3টে কালারের একটা ডাব্বা থাকে, মানে 2টো ডাব্বা থাকে, দুটো ছোটো কার্টিজ থাকে, যেটা কার্টিজ বলি আমরা, 2টো কার্টিজ থাকে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্টিজ মানে ব্ল্যাক ইঙ্কের কার্টিজ, আর একটা কালারের কার্টিজ। তো ওই দুটো যখন কার্টিজ কিনবেন না তখন দেখবেন যে প্রিন্টারের দাম ছিল 4,000 আর ওই দুটো কার্টিজের দাম হচ্ছে 2,500 কি 2,000। তো তখন আপনার একবার প্রিন্ট করার পর ওই প্রিন্টারটা প্রত্যেকের বাড়িতে পড়েই থাকে। তো যারা আর্ন করা জানে না তারা এই প্রিন্টারগুলো কিনে ফেলে, শুধু পড়ে থাকে, আর ওগুলো রিফিলিং করে খুব বেশি দিন চলে না। তো একটু মানে যদি লেগেই মানে দরকার লাগে তো একটু পয়সা দিয়ে মানে 8-9 হাজারের একটু 8-9 হাজার হলে আপনার ইঙ্ক ট্যাঙ্ক চলে আসবে। তো এই ধরনের প্রিন্টার কিনবেন, আপনার একদম 4-5 বছর মানে নিশ্চিন্তে যা খুশি যত খুশি প্রিন্ট করুন, মানে খুব একটা কস্টিং পড়ে না, খুব বেশি হলে সারা বছরে আপনার হয়তো 300-400 টাকার ইঙ্ক লাগবে, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের যে ফার্স্ট পার্টটা ছিল, এখানে আপাতত পার্টস অফ কম্পিউটার সম্বন্ধে মোটামুটি যেগুলো বলার আমি বললাম, তার সঙ্গে প্রিন্টারটাও আলোচনা করে দিলাম একটু। পরবর্তীকালে প্রিন্টার নিয়ে আরও ডিসকাশন আছে। তো ঠিক আছে, তো পার্টস অফ কম্পিউটার বলতে মোটামুটি ক্লিয়ার হয়েছে একটা কম্পিউটারে কী কী পার্টস থাকে। আচ্ছা, এবার আমরা চলে আসছি ইলেকট্রিক্যাল সেফটি বা প্রিকশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা আমরা অনেকেই ভুল করে থাকি, যার জন্য আমাদের প্রচুর ক্ষয়ক্ষতিও হয়ে যায়। আমরা বুঝতে পারি না, আমরা ভাবি যে কি হলো এটা, আমাদের মেশিনটা পুড়ে গেল কেন, বা বাজ পড়ে, হ্যাঁ কী কারণে আপনারা বুঝতে পারেন না। অনেকে বলেন বাজ পড়ে অনেক সময় পুড়ে যায়, হ্যাঁ বাজ পড়ে পুড়ে যায়, ঠিক কথাই, কিন্তু বাজ পড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তখনই থাকে যখন কিছু কমন ভুল আমরা করে থাকি। সেগুলো আজকে ডিসকাশন করে দিচ্ছি। প্রথম কথা জেনে রাখুন, যখন আমরা কোনো কম্পিউটারের প্লাগ পয়েন্ট কানেক্ট করব, অর্থাৎ আমরা কী জানি দেখেছি যে মনিটরের একটা কানেক্টর আমরা সরাসরি AC 220 লাইনে দিই, আর একটা
সিপিইউ বা সিস্টেম বক্স বা সিপিইউ বক্সের একটা কানেক্টার আমরা 220 লাইনে সরাসরি দিই। সেটা আমরা ইউপিএসের মাধ্যমে দিতে পারি বা ইউপিএস না থাকলে সরাসরি আমরা 220 ভোল্টে আমরা কানেক্ট করতে পারি। আর আমরা ইউপিএসে যদি কানেক্ট করেও দিই তাহলে ইউপিএসের কানেক্টারটা আমরা 220 ভোল্টের প্লাগ পয়েন্টে দিই, সকেটে আমরা লাগাই। আচ্ছা, এবার দেখবেন সকেট দুরকম হয়, নিশ্চয়ই বাড়িতে প্রত্যেকের বাড়িতেই ইলেকট্রিক্যাল কানেকশন রয়েছে এবং দেখবেন দু রকমের সকেট হয়, একটা হচ্ছে 2 পিন সকেট আর একটা হচ্ছে 3 পিন সকেট। মানে যদি আমরা দেখি এই যে দেখছেন 2 পিন সকেট বা এই যে এটা দেখছেন 3 পিন সকেট, ঠিক আছে না? তো অনেক সময় কি দেখেন যে এটা সকেট থাকে না, এবং 2 পিন সকেট থাকে। তো আমরা কোনো অবস্থাতেই 2 পিন সকেটে কোনোভাবেই আমরা কম্পিউটারের কানেকশন দেবো না। কম্পিউটারের বা একটা এসি যে 3 পিন সকেট হয় তাতে কি থাকে, ওপরে থাকে আর্থ, ডান দিকে থাকে ফেজ লাইন আর বাঁ দিকে থাকে নিউট্রাল লাইন। প্রথম কন্ডিশন হচ্ছে আপনার বাড়িতে যেন ইলেকট্রিক্যাল যে লাইনটা রয়েছে সেখানে যেন প্রপার আর্থিং থাকে। কি বললাম, কম্পিউটার এসি লাইনে লাগানোর আগে বা সকেটে লাগানোর আগে আপনাকে মাথায় রাখতে হবে বা চেক করে নিতে হবে যে এসি লাইন যেন প্রপার আর্থিং থাকে। তাহলে আপনি আর্থিং কি করে, ইলেকট্রিক মিস্ত্রি তো ধরুন আপনার কাছে নেই বা সঙ্গে সঙ্গে নেই, আপনি চেক করবেন কি করে? আমি বলে দিচ্ছি কি করে চেক করবেন। সুন্দর একটা টেকনিক আছে, কিচ্ছু নেই, বিষয়টা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। একটা টেস্টার নেবেন, ঠিক আছে? একটা টেস্টার নেবেন, টেস্টার নিয়ে কি করবেন না, এই যে ডান দিকে ফেজ লাইন আছে, ডান দিকের যে পয়েন্টটাতে আপনি কানেক্ট করবেন, ঠিক আছে? যেভাবে আমরা দেখি, কি দিয়ে সুইচটা অন করবেন, তাহলে কি হবে, টেস্টারটা জ্বলে উঠবে। আবার সুইচটা অফ করবেন, তাহলে কি হবে না, টেস্টারটা অফ হয়ে যাবে। এটা একটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, আপনি এবারে বাঁ দিকে নিউট্রালটায় আসবেন, ঠিক আছে? নিউট্রালে এসে আবার যথারীতি কি করবেন না, টেস্টারটা লাগাবেন এবং সুইচ অন করবেন, দেখবেন নিউট্রালটা জ্বলবে না। নিউট্রালে আপনার টেস্টার জ্বলবে না, তার মানে ওকে। তারপরে আরেকবার আর্থিংয়ে দেবেন, এখানেও আপনার জ্বলবে না। যদি টেস্টার শুধুমাত্র ফেজ লাইন অর্থাৎ ডান দিকেরটায় জ্বলে তাহলে ভাববেন আপনার আর্থিং প্রপার আছে, কোনো অসুবিধে নেই। প্রথম কন্ডিশন ক্লিয়ার। এবার কি হয়, কি ভুল হয় আমি বলে দিচ্ছি। অনেক সময় দেখবেন ফেজ লাইন আর নিউট্রাল লাইন ঘুরে থাকে, ঠিক আছে? ইলেকট্রিক মিস্ত্রি করে দিয়ে যায়, আপনার ওখানে কানেকশন দিলে লাইট জ্বলবে, সব জ্বলবে, কিন্তু লাইন ঘুরে আছে, ওতে প্রবলেম হবে। কী করে বুঝবেন না, আপনি টেস্টারটা নিয়ে ফেজ লাইনে দেবেন, সুইচ মারবেন, জ্বলবে না, ঠিক আছে? সরি, আপনি নিউট্রালে দিলেন, দেখলেন জ্বলে গেল, তাহলে ফেজ লাইনে জ্বলছে না, নিউট্রালে জ্বলে গেল, তার মানে। এবং আর্থিংয়ে দিলেন, ওপরেরটা দিলেন, জ্বলছে না, তার মানে আর্থিং ঠিক আছে, বাট ফেজ লাইনের জায়গায় নিউট্রাল হয়ে গেছে আর নিউট্রালের জায়গায় ফেজ লাইনটা ঘুরে গেছে, তাহলে ওখানেও কিন্তু আপনি কানেকশন লাগাবেন না। ওটা আগে ইলেকট্রিক মিস্ত্রি ডেকে ওটাকে ঘোরাবেন লাইনটা, তারপর। ক্লিয়ার? এছাড়া যদি কোনো কারণে দেখেন যে ডান দিকেও আপনার এসি লাইনে জ্বলছে এবং নিউট্রালে দিলেও জ্বলছে, তার মানে আপনার আর্থিং বাড়িতে নেই, অর্থাৎ যে লিকেজ কারেন্টটা যাওয়ার ছিল সেটা যাচ্ছে না, সেটা আপনার ওখানে শো করছে। এবং দেখবেন আর্থিংয়েও যখন দেবেন ওখানেও লাইট বেশি করে গ্লো হবে না, বাট ওখানেও দেখবেন লাইট জ্বলছে। নিউট্রালে দিলে যতটা গ্লো হচ্ছে আপনার আর্থিংয়ে দিলে অতটা গ্লো হবে না, বাট লাইট জ্বলবে, তার মানে আপনার বাড়িতে আর্থিং নেই। কোনোভাবেই আপনি ওই অবস্থায় কিন্তু কম্পিউটারে কানেকশন দেবেন না। যদি দেন কম্পিউটার চালু হয়ে যাবে, বাট পুরোটাই বডি হয়ে থাকবে, পেছনে যদি স্ক্রুতে হাত দেন দেখবেন শর্ট মারছে, ঠিক আছে? এসি লাইনে সবার আগে আমাকে ক্লিয়ার হয়ে যেতে হবে যে এসি লাইনে প্রপার আর্থিং রয়েছে এবং ফেজ নিউট্রাল প্রপার লাগানো আছে, প্রপার সাইডে আছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, সব কিছু ঠিক আছে, অথচ অনেক সময় দেখবেন যে আমি ফেজ লাইনে আমি টেস্টার দিয়েছি, অথচ সুইচ অন না করলেও জ্বলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আবার ধরুন ওখানে একটা পাখা লাগিয়েছেন, কথাই বলছি, বা কিছু একটা লাগিয়েছেন, সুইচ অন করলে অন হচ্ছে, অফ করলে অফ হচ্ছে, তাহলে ওখানে কী হয়েছে জানেন? ওখানে আপনার নিউট্রালটা কাট হয়ে আছে, ফেজটা কাট হয়নি। সুইচের মেন কাজ হচ্ছে কিন্তু আপনি সুইচটা দিয়ে
ফেজ লাইনটা কাট করে রাখবেন, কখনো নিউট্রাল লাইন কাট করাবেন না, ঠিক আছে? তাহলে যদি এটাও ভুল থাকে তাহলে কিন্তু আপনি ইলেকট্রিক মিস্ত্রি ডেকে ওটা সারিয়ে নেবেন। তো সব থেকে বড় প্রিকশন এইগুলো আপনাকে প্রথমে দেখে নিতে হবে, টেস্ট করতে হবে, তারপর কিন্তু ওই পয়েন্টে আমরা কম্পিউটার কানেক্ট করব। আর এইগুলো যদি না করে কম্পিউটার কানেক্ট করে দিই তাহলে কি হচ্ছে, কোনো কারণে যদি কোনোভাবে থান্ডারিং হয় বা বাজ পড়ে হালকাতেও কিন্তু আপনার ওটা অ্যাটাক হবে, যে কোনো মুহূর্তেই ও স্পাইক গার্ড দিলেও বা ইউপিএস থাকলেও পুড়িয়ে দেবে, কারণ আপনার লাইনটা প্রথম থেকেই ভুল আছে, যার জন্য আপনার ছোটোখাটো থান্ডারিংয়ে আপনার ওটা এফেক্ট করে। বোঝা গেল? তো এটা একটা বিরাট বড় ব্যাপার, যেটা অনেকেই এটা মানে জানেই না, কম্পিউটার নিয়ে এসে সরাসরি লাগিয়ে দেয়, বা অনেক ইঞ্জিনিয়াররা বলতে চায় না, বলে না, ও ঠিক আছে আমার কি গেল, পুড়ে গেল। এবং আপনাকে বারবার একটা জিনিস খেয়াল রাখবেন, কম্পিউটার পুড়ে গেলে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই, একদম দেখবেন লেখা থাকে আপনার প্রোডাক্টে যখন কিনবেন, বা আপনার বলেই দেয়, বা প্রোডাক্টের গায়ে লেখা থাকে যে প্রোডাক্ট যদি কোনো কারণে পুড়ে যায় তাহলে কিন্তু, বা ভেঙে যায়, তাহলে কিন্তু কোম্পানির কোনোভাবে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না। তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। তো অতএব কোনো যদি আপনার ইঞ্জিনিয়ার যদি আপনার লাগিয়ে দিয়েও চলে যায়, তার কোনো হেডেক নেই, পুড়ে গেলেও তো আপনার পুড়ে গেছে, থান্ডারিং হয়েছে, আপনিও বলেন হ্যাঁ থান্ডারিং হয়েছে, কিন্তু থান্ডারিংয়ে ওই জিনিসগুলো প্রবলেম হয় না। থান্ডারিংয়ের জন্য বাড়িতে প্রপার আর্থিং থাকলে, থান্ডারিং হলে প্রপার আপনার যে এক্সট্রা ইলেকট্রিসিটি আছে ওটা গ্রাউন্ড হয়ে যায়, তার জন্যই আর্থিং, ঠিক আছে? তো এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এইগুলো না জানলে বা না জেনে বুঝে কাজ করলে তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা, দামি কম্পিউটারটা, পয়সাগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তার থেকে বড় কথা ডেটাগুলো নষ্ট হয়ে যাবে। তো খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা, বললাম মাথায় রাখবেন। এবার আসছি আরেকটা কমন আমরা ভুল করে থাকি। তাহলে কি বললাম, যে আমাদের কম্পিউটারের জন্য 3 পিন সকেট লাগে এবং 3টে লাইন থাকে, ফেজ, নিউট্রাল, আর্থ জরুরি। তাহলে আপনি এটা ভাবুন, তাহলে 3টে তার মানে কি, তাহলে আপনার কম্পিউটারে যে তারটা থাকবে, তাহলে যে লাইনটা আমরা থাকবে, তাহলে আমাকে 3টে তারই দিতে হবে। অর্থাৎ এই ধরনের সকেট কিন্তু কোনোভাবে ইউজ করবেন না, ঠিক আছে? তাহলে আমাকে এই 3 পিন প্লাগওয়ালা জিনিসই আমাকে ইউজ করতে হবে। 2 পিনে কখনোই ইউজ করবে না। তার মানে 2 পিন হলে কি, আপনার এই 2 পিনে কানেক্ট হয়ে গেল, তাহলে কি 3 নম্বর পিনটা তো লাগলোই না, অর্থাৎ আপনার আর্থিং কানেকশন হলোই না কম্পিউটারের সঙ্গে। আপনার লাইনে বাড়িতে আর্থিং আছে, কিন্তু আপনার কম্পিউটারের সঙ্গে যে কানেকশন সেখানে কিন্তু আর্থিং নেই, তাহলে সেই কিন্তু আলটিমেট প্রবলেম রয়েই গেল। তাহলে আপনি যখন কানেকশন দেবেন তখন কিন্তু যেন এই আর্থিংটা 3 পিনের কানেকশন থাকে, যাতে করে আপনার আর্থিং লাইনটা কানেক্ট হয়ে যায়। এটা একটা ব্যাপার ক্লিয়ার। কখনোই 2 পিন প্লাগ ইউজ করবেন না, 3 পিন প্লাগ ইউজ করবেন, যেটা এখানে দেখানো হয়েছে, নাহলে ইয়ে হয়ে অনেক সময় পুড়ে যাবে, ঠিক আছে? এও পুড়বে এবং আপনার কম্পিউটারটাও পুড়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে, আমরা যখন কাজ করি, ধরুন কাজ করতে করতে কী করি, আমাদের জল টল খেতে দরকার হয়, বা কোনো লিকুইড জাতীয় জিনিস আমরা কম্পিউটার কাছে রেখে দিই, ভুলবশতও রেখে দিই কখনোই, ঠিক আছে? ধরুন আমি এখানে কাজ করছি, জলের বোতলটা রেখেছিলাম, জলের বোতলটা আমি দূরেই রেখেছি, ঠিক আছে? জল দরকার হয় বা নিচে রেখেছি, যে যখন জলের দরকার হবে তখন আমি নেবো। এই কাজ করছি মানে আমি এখানে আমি পাশে রেখে দিলাম, দিয়ে কাজ করব এরকম নয়। তো কাজ করতে করতে কখনো হয়তো আমার ঢাকনাটা, জল খেতে ঢাকনাটা হয়তো কখনো ভুলবশত হালকা লাগালাম, হাতে লেগে পড়ে গেল, তাহলে কিন্তু আমার পুরো জলে ভিজে যাবে। তাহলে কিবোর্ড বা আমার ল্যাপটপ বা মাউস যদি জলে লেগে যায়, বা আমাদের কম্পিউটারের সিস্টেম ইউনিটিতে কোনো কারণে জল লেগে যায়, তাহলে কিন্তু ওটা কী হবে, শর্ট সার্কিট হয়ে পুড়ে যাবে। তাহলে সেই একই জিনিস হয়ে গেল। তাহলে পুড়ে গেলেও আমাদের কম্পিউটারে কোনোভাবেই আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি পাবো না। তাই কখনোই আমরা কম্পিউটারের কাছে জল খাবো না, বা জল খেতে গিয়ে মুখ থেকে জল পড়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন, এই প্রিকশনগুলো মাথায় রাখতে হবে। তো একটা কম্পিউটার যখন আমরা নিয়ে কাজ করবো বা প্রথম ইনস্টল করব, তখন এসি লাইনের এই ব্যাপারগুলো আর প্লাগ পয়েন্ট কীভাবে কী লাগাতে হয়, জিনিসগুলো পুরো ক্লিয়ার করে দিলাম। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইলেকট্রিক্যাল সেফটি কত বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার যখন আমরা কম্পিউটার স্টার্ট করব, বা আর্থিং জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। কেননা আমি আগেই বলেছি যে এসএমপিএসে কী করে না, এসি থেকে ডিসি লাইন কনভার্ট করে। তাহলে কম্পিউটারে কিন্তু টোটাল যে ভেতরে যে অপারেশনটা চলে ডিসি লাইনে চলে, ওখানে এসি লাইন যায়ই না, ঠিক আছে? তাহলে যদি প্রপার আর্থিং না থাকে তাহলে কি হচ্ছে, পুরো এসি লাইনের পুরো কারেন্টটা, লিকেজ কারেন্টটা পুরো মাদারবোর্ডে চলে যায়, এবং ওর ভেতরে আপনার যা যা পার্টস আছে, ডিভিডি থেকে, হার্ড ডিস্ক থেকে, র্যাম থেকে, সবে এফেক্ট করে। তাই পুরো ক্যাবিনেটটা বডি হয়ে থাকে। কখনো দেখবেন যে কোনো মানে আমরা সঙ্গে কী বলি, আমরা গিয়ে একটা টেকনিক ইউজ করি, আমরা গিয়ে কাস্টমারকে বলি, আচ্ছা আপনার ওই যে কম্পিউটার আছে স্ক্রুতে একবার হাত দিন। তো যেই হাত দিল সাড়াক করে যদি আর্থিং না থাকে স্যাট করে মেরে দেয়, বলে কি আমাকে শর্ট মেরে দিল। তাহলে শর্ট মারলো মানে কি,
তার মানে আপনার আর্থিং নেই। তো আপনাদের বাড়িতে যদি কম্পিউটার থেকে থাকে তাহলে আপনারা একবার জাস্ট স্ক্রুতে হাত দিয়ে দেখুন, ঠিক আছে, শর্ট মারছে কিনা। যদি আপনাকে ইলেকট্রিক্যাল শক দেয়, তার মানে কোনোভাবেই ওখানে আর্থিং নেই, বা আপনার 3 পিন ইউজ করেছেন জায়গায় 2 পিন ইউজ করেছেন, কিছু একটা ভুল আছে, সেটাকে আপনারা ইমিডিয়েট রেকটিফাই করুন এবং হেলদি ওয়েতে কম্পিউটারটা ইউজ করুন। ঠিক আছে, যেগুলো বললাম একটু খেয়াল করুন। বাড়িতে যদি কম্পিউটার থেকে থাকে বা কম্পিউটার না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনার একটা টেস্টার নিন। টেস্টার না থাকলে অ্যাটলিস্ট 10 টাকা দিয়ে একটা টেস্টার কিনুন বা 30 টাকা দিয়ে একটা টেস্টার কিনুন। টেস্টার কিনে নিজে নিজে টেস্ট করুন বাড়িতে আর্থিং আছে কি না। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনারা একবার টেস্ট করে দেখুন, কেমন লাগে জানাবেন। থ্যাংক ইউ।